একটি মেয়ে ছোটবেলায় এক ভয়ঙ্কর ঘটনা দেখার পর থেকে পাল্টে যায় যার পুরো জীবন। তার জীবন চলতে থাকে এমন এক দোলাচালে যেখানে কোনটা বাস্তব এবং কোনটা কল্পনা সে নিজেই ঠিক করে বুঝে উঠতে পারে না। সেই সাথে তার জীবনে ঘটতে থাকে কিছু অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। এই সব কিছুর পেছনে রহস্যটা কি সেটাই আজকে আমরা জানতে চলেছি একটি ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভির মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে চলে এলাম এরকমই একটি দারুণ থ্রিলিং মারাঠি মুভি নিয়ে যার নাম জারান। আশা করছি আজকের জারান মুভির এক্সপ্লেনেশনটি ভালো লাগবে এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের সিরিজের এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না পৃথিবীতে থাকা মানুষগুলোর জীবন কতটা জটিল হতে পারে। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক রহস্য ঘেরা ভয়ের এক অন্যরকম জগতে। মুভিটি শুরু হয় গাঙ্গু নামের এক মহিলাকে দেখিয়ে, যে সম্ভবত কোনো ধরনের রিচুয়াল করছে। হতে পারে সেটা কালো জাদু, কারণ আমরা দেখতে পাই তার আশেপাশে অসংখ্য ছোট ছোট পুতুল ঝুলছে এবং মেঝেতে একটা বড় সার্কেলের মাঝখানে বড় একটি পুতুল রাখা। এমন সময় সেখানে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম রাধা। রাধা দরজার ফাঁকা থেকে এই সব দেখছিল। তখন সেখানে হঠাৎ করে রাধার মা বাবা চলে আসে এবং গাঙ্গুকে এগুলো করতে নিষেধ করে। গাঙ্গু তখন বলে, তোমরা আমাকে গ্রামের সবার সামনে অপমান করেছো, আমাকে ঘর থেকে বের করে দিয়েছো, আমি তোমাদেরকে কখনোই ছাড়বো না। তোমাদের মেয়ে রাধার উপর আমি এমন জাদু করব যে ও জীবনে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না। এরপর কেটে যায় অনেক বছর। সেই ছোট্ট রাধাকে আমরা এবার স্ক্রিনে দেখতে পাই একজন পূর্ণ বয়স্ক নারী হিসেবে। রাধার স্বামীর নাম শেখর এবং মেয়ের নাম মিনা। রাধা মিনাকে স্কুল ভ্যানে উঠিয়ে দিয়ে ডক্টরের কাছে আসে। আসলে ডক্টর রাজীব কুলকার্নি রাধাদের ফ্যামিলি ডক্টর। রাধা এবং ডক্টর রাজীবের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে রাধা ওর গ্রামে ফিরতে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে একটা ভয় কাজ করছে। এদিকে রাধাদের পারিবারিক হেরিটেজ বাড়িটা ভেঙে ওখানে একটা রিসর্ট বানানোর চেষ্টা চলছে। এখন রাধার মা চায় যে বাড়িটা পুরোপুরি ভেঙে ফেলার আগে রাধা একবার এসে দেখে যাক, কিন্তু রাধা বড় হওয়ার পর মাত্র 5 বার গ্রামে গিয়েছে। গ্রামে যেতে ওর প্রচন্ড ভয় কাজ করে সেই গাঙ্গু নামের মহিলাটার কাহিনীর পর থেকে। তো ডক্টর রাজীব রাধাকে আশ্বস্ত করে এবং সাজেশন দেয় যে গ্রামে থেকে নির্দ্বিধায় সে ঘুরে আসতে পারে। আর রাধার স্ট্রেস কন্ট্রোল করার জন্য রাধাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দেয়। এদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি যে রাধার স্বামী শেখর গাড়ি ড্রাইভ করছিল। পেছনের সিটে রাধা এবং রাধার মেয়ে মিনা বসে আছে। হঠাৎ করে শেখরের ধ্যান অন্যদিকে চলে যায় আর ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়। এখন এই অ্যাক্সিডেন্টে কি সবাই আহত হয়েছিল নাকি সবাই সুস্থ ছিল, কেউ কি এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সেইটা আমরা মুভির শেষে জানতে পারবো। এদিকে রাধা মিনাকে নিয়ে গাড়িতে করে গ্রামে চলে যায় এবং শেখরের সাথে ফোনে কথা বলে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শেখর কাজের জন্য দেশের বাইরে আছে। এমন সময় রাধার আরেকটা ফোনে একটা কল আসে, যেটা দেখে রাধা খুবই বিরক্ত হয়। কেন, সেটাও আমরা কিছুক্ষণ পরে জানব। রাধা গ্রামে পৌঁছানোর পর পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করে এবং খুব ভালো একটা সময় কাটায়। কিন্তু পরিবারের সবার রাধার উপর একটাই অভিযোগ যে রাধা তাদের সাথে কোনো রকম যোগাযোগই রাখে না, এমনকি ফোনও করে না। যাই হোক, তো রাতের বেলা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখন হঠাৎ করে রাধা খেয়াল করে যে মিনা আশেপাশে নেই। মিনাকে খুঁজতে খুঁজতে রাধা এক পর্যায়ে এসে পৌঁছয় ওদের বাড়ির সেই রুমটাতে যেখানে ছোটবেলা গাঙ্গু কালো জাদু করছিল। রাধা সেই রুমের দরজার ফাঁক দিয়ে উকি দিলে দেখতে পায় সেই বড় পুতুলটা যেটা দিয়ে গাঙ্গু ছোটবেলায় জাদুটোনা করেছিল। ইতিমধ্যে সেখানে রাধাকে খুঁজতে ওর মা বাবা চলে আসে এবং তাদের মনে হতে থাকে যে রাধা একটু অদ্ভুত আচরণ করছে। ভয় পেয়ে তারা বাকি আত্মীয়দের ডাক দিলে সবাই সেখানে এসে পড়ে এবং রাধা সবার সামনে এবার সম্পূর্ণ
স্বাভাবিক আচরণ শুরু করে। রাধা এমন ভাব করতে থাকে যেন ছোটবেলার হারানো পুতুলটা পেয়ে গেছে, যেটা মিনা খুঁজে পেয়েছে। এমনকি মিনা পুতুলটার একটি নামও দিয়েছে, রাঘুবাই। তবে রাধার মার মনটা খুঁতখুত করতে থাকে, তাই সে পরদিন রাও চাচি নামের প্রতিবেশী এক মহিলাকে ডেকে আনে রাধার নজর উঠানোর জন্য। এবার রাও চাচি রাধার নজর উতরানোর পর সবাইকে অবাক করে দিয়ে রাধা নিজে তার মেয়ে মিনার নজর উতরানো শুরু করে। এসব দেখে রাধার মা আরো ঘাবড়ে যায় এবং রাধার হাতে একটা সুরক্ষা কবচ বেঁধে দেয় আর বলে যেন কোনো মতে এই কবচটা রাধা হাত থেকে না খুলে। রাধাকে আরো ভালোভাবে সুরক্ষিত রাখার জন্য রাধার মা এবার উপাধ্যায় মশাইকে ডেকে নিয়ে আসে, যেন উপাধ্যায় মশাই রাধাকে আশীর্বাদ করে যায় এবং ঘর শুদ্ধিকরণ করতে পারে। এদিকে রাধা মায়ের কাছ থেকে অনেক জোরাজুরি করে বাড়ির উপরতলার চাবি নেয়, এই বলে যে সে তার ছোটবেলার জিনিসগুলো একবার দেখবে। ছোটবেলার জিনিসগুলো দেখার সময় রাধার সাথে ওর দুই কাজিনও সেখানে চলে আসে এবং এটা সেটা খুঁজতে খুঁজতে ওরা কিছু গুটি খুঁজে পায়, যেগুলো আসলে প্ল্যানচ্যাটে আত্মা ডাকার জন্য ব্যবহার করা হয়। এমন সময় রাধা হঠাৎ বলে, চলো আমরা ছোটবেলার মতো প্ল্যানচ্যাট করে আত্মা ডাকি। তো মজার ছলে কাজিনরাও রাজি হয়ে যায়। 3 বোন মিলে গুটিগুলো দিয়ে আত্মা ডাকা শুরু করে। এখন এই প্ল্যানচ্যাটের গুটিগুলোর মধ্যে বিভিন্ন অক্ষর লেখা আছে, অর্থাৎ যদি আশেপাশে কোনো আত্মা সত্যি থাকে তবে সেই আত্মার নাম অনুসারে গুটিগুলো চালার পর নাম বের হবে। ওরা পরপর 2 বার গুটি চালার পরও কোনো মিনিংফুল নাম বের হলো না। কয়েকবার আত্মা ডাকার চেষ্টার পর ফাইনালি যখন গুটিগুলো চালা হয় তখন নাম দেখার আগেই বড়রা নিচতলা থেকে ডাকাডাকির ফলে 3 জনই তাড়াতাড়ি প্ল্যানচ্যাট ছেড়ে উঠে যায়। কিন্তু এই সিনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই পুরো প্ল্যানচ্যাটের বিষয়ে সব থেকে আগ্রহী হচ্ছে রাধা নিজে, এবং রাধা যখন প্ল্যানচ্যাটে বসে গুটিগুলো চালছিল তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ পুরোই গাঙ্গুর মতো লাগছিল। এদিকে রাধার মা বাবা রাধার ব্যবহারে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে। তো সেই রাতে আমরা দেখতে পাই যে মিনা আবারও সেই কালো জাদুর পুতুলটার কাছে যায় এবং এটা দেখার পর রাধা ওকে ধরে নিয়ে আসে। পরদিন রাধা শহরে ফিরে আসার প্রস্তুতি নেয়। তখন ওর মা ওকে একটা ড্রাইভার নিয়ে নিতে বলে, কারণ রাধা রাশ ড্রাইভ করতে পারে এই ভেবে। কিন্তু ভালো পরামর্শ শুনেও রাধা হঠাৎ করে রেগে যায় আর উঠে নিজের হাজবেন্ডকে কল করে। ঠিক সেই সময় রাধার বাবা ঘরে এসে শেখরের সাথে কথা বলতে চায়, কিন্তু রাধা শেখর অনেক ব্যস্ত আছে ইত্যাদি ইত্যাদি বলে টালবাহানা করতে থাকে। এক সময় রাধার বাবা জোর করে ফোনটা টেনে নিলে দেখতে পায় যে রাধার ফোনটা পুরনো এবং ভাঙা, সেটার কাজই করে না। অর্থাৎ রাধা নিজে নিজে হ্যালুসিনেট করে শেখরের সাথে কথা বলতো। পুরোটাই রাধার কল্পনা, কারণ শেখর সেই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানেই মারা যায়। কিন্তু এই ভয়ঙ্কর বাস্তবতাটা রাধা কিছুতেই মেনে নিতে পারে না। তাই রাধা নিজের মতো করে একটা কল্পনার জগৎ তৈরি করে, যার জন্য সে সব সময় একা একা আইসোলেটেড থাকে। কারণ পরিবারের সাথে মিশতে গেলেই তারা তাকে বাস্তবতাটা বারবার ধরিয়ে দিত। তাই আবারও বাস্তবতার মুখোমুখি হয়ে রাধা কান্নায় ভেঙে পড়ে। রাধা আসলে এতটাই ট্রমাটাইজ ছিল যে ও নিজের মতো করে একটা কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছিল, যেখানেও খুশি থাকতে চাইতো। ও কিছুতেই চাইতো না যে কেউ ওর কল্পনার জগৎটা ভেঙে দিক। ভিউয়ার্স, আপনারা যদি ভেবে থাকেন এখানেই মুভির সব টুইস্ট রিভিল হয়ে গেছে, তবে ভুল ভাবছেন। এই মুভির পরতে পরতে রয়েছে টুইস্ট, এবং শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না সব থেকে বড় চমক এখনো বাকি আছে। এদিকে কিছুদিন পর রাধা আবারও শহরের বাড়িতে চলে আসে এবং একটা নতুন সাইকোলজিস্টকে দেখায়, যার নাম রেশমি। তো এই সাইকোলজিস্টকে আবার রাধা বলে যে সে তার হাজবেন্ড হারানোর পর মেয়েকে নিয়ে একাই থাকছে এবং প্রতিনিয়ত ডায়েরি লিখছে, যেটা ওকে ডক্টর রাজীব লিখতে বলেছিল। তো ডক্টর রেশমির সাথে রাধার সেশন ভালোই কাটে। অন্তত রাধা বাসায় ফিরে শেখরকে জীবিত ভাবে না এবং শেখরের ছবিতে মালা দেয়। সেই রাতে ঘুমানোর সময় রাধা দেখে যে ওর রুমে সেই জাদুটোনা করা পুতুলটা পড়ে রয়েছে, অর্থাৎ মিনা হয়তো পুতুলটাকে নিয়ে এসেছে শহরে। এদিকে এই পুতুলটা দেখতে এতটাই ভয়ঙ্কর যেটা দেখে ওদের বাসার কাজের মেয়েও ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু রাধা কেন জানি এই পুতুলটাকে বাসা থেকে সরাচ্ছিলই না। এর মধ্যে এক রাতে রাধা মিনাকে কোথাও খুঁজে না পেয়ে মিনার রুমে গিয়ে দেখে যে মিনা এই ভয়ঙ্কর পুতুলটা নিয়ে খেলছে। রাধা ওকে ধমক দিলে মিনা রাধাকে ভয় দেখায়। এরপর বলে যে
পুতুলটা নাকি ওকে এসব করতে বলেছে। রাগে রাধা পুতুলটা সিঁড়ি থেকে ফেলে দেয়। এদিকে পরদিন রাধা আবার ডক্টর রেশমির সাথে দেখা করে এবং বলে যে ছোটবেলা থেকেই রাধার প্যারানর্মাল সবকিছু অনেক ভালো লাগতো। এমনকি সে ডায়েরিতে একটা ভূতের গল্প লিখেছিল ডাইনি নিয়ে, যে ডাইনি মৃত মানুষদের আবার ফিরে আনে। কথাটা বলেই সাথে সাথে রাধা বলে যে আসলে ও এগুলো লিখেছিল ওর মৃত হাজবেন্ডের সাথে আবার কানেক্টেড হওয়ার জন্য। এসব শুনে ডক্টর রেশমির ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগে এবং ডায়েরিটা সে দেখতে চায়, কিন্তু রাধা বলে যে আজকে ডায়েরিটা আনতে সে ভুলে গেছে, অনেকদিন ধরেই ডায়েরিটা খুঁজে পাচ্ছে না, অন্য কোনো দিন দেখাবে। বাড়িতে ফিরে রাধা দেখে যে ওর কাজের মেয়ে রান্না বান্না করেনি, কারণ মিনা নাকি 2 দিন ধরে কোনো খাবারই খাচ্ছে না। কিন্তু এটা শুনে রাধা অনেক রাগারাগি করে। একসময় নিজেকে শান্ত করার জন্য সে ওষুধ খায়। এমন সময় ডক্টর রাজীবের কল আসে। রাধা কেমন আছে সে জানতে চায়। ফোনে কথা বলতে বলতে রাধা দেখে যে লিভিং রুমের সেই বিচ্ছিরি পুতুলটা সামনে পড়ে আছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আয়নায় প্রতিফলিত হচ্ছে কোনো পুতুলের ছায়া না, বরং গাঙ্গুর ছায়া। রাধা দ্রুত কল কেটে মিনার রুমে গিয়ে দেখে মিনা আবারও সেই পুতুলটা হাতে নিয়ে খেলছে, অর্থাৎ একই সময় পুতুলটা 2 রুমে উপস্থিত। রাধা মিনাকে জিজ্ঞেস করতেই মিনা বলে যে এই সব কিছুই পুতুলটাই করছে। রাধা এবার রেগে গিয়ে পুতুলটাকে একেবারে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে, কিন্তু তখন হঠাৎ করে রাধার হাতের রক্ষা কবচটা খুলে পড়ে যায়। ঘরে ফিরে রাধা রুম পরিষ্কার করা শুরু করে এবং হঠাৎ করে ওর ডায়েরিটা খুঁজে পায়, যেখানে ছোটবেলা থেকে অনেক ঘটনা ও লিখে রেখেছে। ডায়েরি পেয়েই রাধা ডক্টর রেশমির সাথে আবারও যোগাযোগ করে এবং বলে যে ডায়েরি থেকে ওর মনে পড়েছে যে ছোটবেলায় গাঙ্গু নামের এক মহিলা ওর উপর জারণ অর্থাৎ কালো জাদু করেছিল। এরপর রাধা ডক্টর রেশমিকে এই গাঙ্গু নামের রহস্যময় মহিলাটির ব্যাপারে খুলে বলা শুরু করে। ছোটবেলায় রাধাদের এই গ্রামের বাড়িটাতে গাঙ্গু ভাড়াটিয়া হিসেবে উঠেছিল। একাকী মহিলা গাঙ্গু ওপেনলি তন্ত্র সাধনা করত, এমনকি রাধার মাকে হুমকিও দিত যে তাকে বের করে দিলে সে কালো জাদু করে সব বাইকে শেষ করে দিবে। এক রাতে গাঙ্গু সবার সামনেই ভয়ঙ্কর এক কালো জাদু এবং পিশাচ সাধনা শুরু করে। ভয়ে রাধার মা বাবা গাঙ্গুকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এমনকি গ্রামবাসীও তাকে হেনস্থা করে। রাগে ক্ষোভে গাঙ্গু প্রতিশোধ নিতে বাচ্চারা বাদে রাধাদের বাড়িতে বড়রা যখন কেউ ছিল না তখন ঢুকে পড়ে কালো জাদু করা শুরু করে। গাঙ্গু রাধাকে বলে যে সে তার ফেলে যাওয়া জিনিসপত্রগুলো নিতে এসেছে। এই বলে গাঙ্গু দোতলায় সেই বদ্ধ ঘরে গিয়ে কালো জাদু শুরু করে, যেটা কিনা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছি ছোট্ট রাধাকে দরজার ফাঁক থেকে দেখতে। যতক্ষণে রাধার বাবা মা এসে গাঙ্গুকে থামায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অলরেডি তখন গাঙ্গু রাধাকে কালো জাদু করে ফেলেছে, যেটা কিনা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছি, যেখানে গাঙ্গু বলে যে রাধা জীবনে কখনো শান্তিতে থাকতে পারবে না। এর কিছুদিন পর গাঙ্গুর মৃতদেহ নাকি নদীতে ভাসতে দেখা যায়। তো এই ছিল গাঙ্গুর ব্যাক স্টোরি। এই পর্যন্ত বলার পর রাধা থামে এবং রাধার ডক্টর রেশমি ওর কাছে ডক্টর রাজীবের নাম্বার চায়, কিন্তু রাধা তখন বিভিন্ন টালবাহানা করে তাকে নাম্বার দেয় না, যে ও নাম্বার হারিয়ে ফেলেছে, সেভ করেনি ইত্যাদি ইত্যাদি। তখন ডক্টর রেশমি বলে যে ম্যানুয়ালি যদি নাম্বারটা লিখে দেওয়া যায়। তখন হঠাৎ রাধা ডক্টর রেশমিকে একটা নাম্বার লিখে দেয় এবং নিজের ডায়েরিটা ওনার কাছে রেখে সেদিনের মতো বাড়ি ফিরে যায়। রাধা চলে যাওয়ার পর ডক্টর রেশমি ডায়েরিটা খুলে ভালোভাবে দেখা শুরু করে। ডক্টর রেশমি দেখে যে রাধার ডায়েরিতে অনেক তন্ত্র মন্ত্রের ছবি এবং রিচুয়াল আঁকা। তখন ডক্টর রেশমি তার পরিচিত এক তান্ত্রিককে কল করে এবং এ বিষয়ে জানতে চায়। তখন তান্ত্রিক বলে যে এগুলো মৃত মানুষকে পুনরায় জীবিত করার ভয়ঙ্কর কালো জাদুর ছবি, অর্থাৎ এগুলো কোনো পাগলের আঁকাবুকি ছিল না, এগুলো বাস্তবেই তন্ত্র সাধনার ছবি ছিল। তো এইবার ডক্টর রেশমি ওই নাম্বারে কল দেয় এবং দেখে যে রাধা নিজের কাজিনের মিথ্যে নাম্বার দিয়ে গিয়েছে, ওটা ডক্টর রাজীবের নাম্বার না। কিন্তু ডক্টর রেশমি কাজিনটার থেকে ডক্টর রাজীবের নাম্বার নিয়ে নেয় এবং ডক্টর রাজীবকে কল করে। ডক্টর রাজীব রেশমিকে বলে যে রাধার জীবনে অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসতে চলেছে। অলরেডি রাধার জীবনটা এলোমেলো হয়ে আছে। যেহেতু রেশমির বাসা রাধার বাসার কাছেই, তাই সে যেন রাধার বাসায় দ্রুত চলে যায়। এর মধ্যে ডক্টর রাজীবও রওনা দিবে। এদিকে বাসায় ফিরে রাধা একা একা কাজ করছিল। তখন হঠাৎ করে দরজায় বেল বেজে ওঠে। রাধা যখন চেক করতে যায়
যে দরজায় কে, তখন দেখে যে ওর হাজবেন্ড শেখর এসেছে, যে কিনা আমরা জানি অলরেডি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই দৃশ্য দেখে রাধা দৌড়ে নিজের মেয়ে মিনার রুমে যায়, গিয়ে দেখে যে মিনার কোলে সেই ভৌতিক পুতুলটা, আর সেই পুতুলটা সহ ঘরের সব পুতুল একাই চলাফেরা করছে। এমন দৃশ্য দেখে রাধা হতভম্ব হয়ে যায়, আর ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে ঢুকে পড়ে ওর স্বামী শেখর। রাধা শেখরকে হামলা করার চেষ্টা করে। রাধা হয়তো শেখরকে এক পর্যায়ে মেরেই ফেলত, কিন্তু ঠিক তখনই মিনা ওকে ডাক দিয়ে আটকায়। এমন সময় রাধা ফিরে তাকালে গাঙ্গুকে দেখতে পায়। রাধা দেখে যে মিনা, শেখর এবং গাঙ্গু তিনজন মিলে হাত ধরাধরি করে চক্কর কাটছে আর কোন একটা মন্ত্র জপ করছে। এই সময় সেখানে চলে আসে ডক্টর রেশমি, এবং ডক্টর রেশমি পৌঁছেই সেখানে মুখোমুখি হয় রাধার স্বামী শেখরের। অর্থাৎ এতক্ষণ ধরে রাধা কিন্তু কোনো হ্যালুসিনেট করছিল না। রাধার স্বামী শেখর বাস্তবেই জীবিত আছে, অ্যাক্সিডেন্টে সে মারা যায়নি। ডক্টর রেশমি এবং শেখর দুজনে মিলে রাধাকে খুঁজতে দোতলায় ওঠে। ওদিকে রাধা গাঙ্গুর আত্মাকে দেখতে পায়। গাঙ্গুর আত্মা রাধাকে বলে, শেখর তোমার কল্পনা, শেখরকে এক্ষুনি মেরে ফেলো। রাধা তখন অনেকটা পজেসড হয়ে ছুরি নিয়ে শেখর এবং ডক্টর রেশমির উপর হামলা করে, আর দুজনেই খুব বাজেভাবে আহত হয়। ঠিক সেই সময় সেখানে চলে আসে ডক্টর রাজীব, কিন্তু রাধা বারবার শুনতে পায় যে গাঙ্গু ওকে বলছে ডক্টর রাজীবকেও মেরে ফেলতে। রাধা ডক্টর রাজীবকেও মারতেই নিবে, ঠিক তখনই রাজীব রাধাকে ঘুমের ওষুধ ইনজেক্ট করে দেয়। সিন এখান থেকে কাট হয়ে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ওদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে শেখর মারা যায়নি, বরং বেঁচে ছিল, এবং বাস্তবে শেখর দেশের বাইরে কাজ করতে গিয়েছিল। অর্থাৎ এতক্ষণ পুরো মুভিতে শেখর আসলেই বেঁচে ছিল। সেই অ্যাক্সিডেন্টে রাধা নিজেও মারা যায়নি, রাধাও বেঁচে ছিল। তাহলে মারা গিয়েছে কে? সে অ্যাক্সিডেন্টে আসলেই মারা গিয়েছিল রাধার মেয়ে মিনা। হ্যাঁ ভিউয়ার্স, এতক্ষণ ধরে মুভিতে রাধা নিজের মেয়ে মিনাকে কল্পনায় হ্যালুসিনেট করছিল। বাস্তবে ওর মেয়ে অ্যাক্সিডেন্টেই হয়তো অনেক আগেই মারা গেছে। এ পর্যায়ে এসে যদি আপনারা ভেবে থাকেন যে এইবার হয়তো মুভির সব টুইস্ট শেষ হয়ে গেছে, তবে ভুল, আসল টুইস্ট এখনো বাকি আছে। তো এইবার একটা প্রশ্ন এখানে আসে যে রাধার মানসিক অবস্থা এতটা খারাপ কেন? এর ব্যাখ্যা হিসেবে এই মুভিতে দুটো কারণ দেখানো হয়। একটা কারণ দেয় ডক্টর রাজীব, যেটা বৈজ্ঞানিক, এবং আরেকটা কারণ দেখায় রাধার মা, যেটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল। ডক্টর রাজীব বলে যে রাধা ছোটবেলা থেকে অতিরিক্ত কল্পনা প্রবণ ছিল। রাধা এতটাই কল্পনা প্রবণ ছিল যেটা স্বাভাবিক বাচ্চা থেকে একদমই ভিন্ন। রাধা কল্পনায় আলাদা জগৎ তৈরি করে সেখানে এতটাই ডুবে যেত যে কোনটা বাস্তব এবং কোনটা কল্পনা সেটাইও আলাদা করতে পারত না। এরপর রাধা দেখে গাঙ্গুকে এবং গাঙ্গুর তন্ত্র সাধনা, যেটা ওর মনে বিরূপ প্রভাব ফেলে, এবং গাঙ্গু চলে যাওয়ার পর থেকে রাধা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই ও গাঙ্গুর মতোই আচরণ শুরু করে। পরবর্তীতে রাধা বিয়ে করার পর মিনা জন্মের পর যখন সেই অ্যাক্সিডেন্টটা হয় এবং মিনা মারা যায়, তখন রাধা শেখরের উপর সম্পূর্ণ ব্লেম দেয়, এবং যেই রাধাকে বলতে আসতো যে মিনা আর বেঁচে নেই, রাধা তার থেকেই দূরে সরে থাকতো। এর মধ্যে শেখরকে আসলেই কাজের জন্য দেশের বাইরে যেতে হয় এবং লকডাউনও শুরু হয়ে যায়। তো রাধা তখন একা একা থাকতে শুরু করে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শেখরকে রাধা এক পর্যায়ে একটুও সহ্য করতে পারতো না, তাই রাধা শেখরের কলও রিসিভ করতো না, আর ভাঙা ফোন দিয়ে ভান করতো নিজের মন মতো এক শেখরকে কল্পনায় বানিয়ে তার সাথে কথা বলার। সেই দিন রাধার দ্বিতীয় ফোনে যে একটা নাম্বারের কল আসে, সেটা আসলে শেখরের কল। রাধা কল ধরেনি দেখে শেখর রাধার বাবাকে কল দিয়ে ব্যাপারটা জানায়, এবং তখনই রাধার বাবা রাধাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। ডক্টর রাজীবের মতে এসব কারণে রাধার মানসিক অবস্থা এতটা খারাপ। অন্যদিকে রাধার মা কিন্তু একটা ভিন্ন কারণ বলে। রাধার মায়ের মতে গাঙ্গুর কালো জাদুর জন্যই আজকে রাধার এত খারাপ অবস্থা। রাধা এতদিন সুস্থ ছিল কারণ ওর উপর আশীর্বাদ এবং গুরুজির কবচ বাঁধা ছিল। কবচ খুলে যেতেই রাধার মানসিক অবস্থা আরো বিপন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম যে ঘটনা কিন্তু একই, কিন্তু মানুষের দেখার দৃশ্য ভিন্ন। কেউ ভাবছে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক দিক থেকে, আর কেউ ভাবছে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল দিক থেকে। এরপর কাহিনীতে আসে
নতুন টুইস্ট। রাধার মেয়ে মিনা, যাকে আমরা এতক্ষণ ধরে দেখছি, সে নাকি বাস্তবে নেই। অর্থাৎ রাধার কখনো কোনো সন্তানই হয়নি। রাধা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল তখন সেই অ্যাক্সিডেন্টটা হয়, যার ফলে ওর আর বাচ্চা হয়নি, মিসক্যারেজ হয়ে যায়। যে মেয়েটাকে আমরা এতক্ষণ ধরে দেখে আসছি মিনা নামে, সে আসলে রাধার প্রতিবেশীর মেয়ে। রাধা প্রতিবেশীর মেয়েকেই নিজের মেয়ে ভেবে হ্যালুসিনেট করত, এবং যখনই শেখর রাধাকে বুঝাতে যেত যে রাধার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তখনই রাধা প্রচন্ড রেগে গিয়ে শেখরকে অ্যাক্সিডেন্টের জন্য দোষারোপ করত। এমনকি রাধার পরিবারও ওকে জিজ্ঞেস করত যে মিনাকে। প্রতিবেশীর মেয়ে মিনা যখন স্কুলে যেত তখন রাধা ওকে নিজের মেয়ে ভেবে প্রত্যেকদিন বিদায় দিত। এমনকি রাধার ইমাজিনেশন এতটাই গভীরে চলে গিয়েছিল যে রাধা শেখরকেও মৃত ভেবে ওর ছবিতে মালা দিত, সাথে মিনার ছবি তুলে সেগুলো ফটোশপ করে ফ্যামিলি ফটোর মতো বানিয়ে নিজের কাছে রাখত। রাধা ডক্টর রাজীবকে চেঞ্জ করেছে একমাত্র ধরা পড়ে যাওয়ার কারণে, কারণ ডক্টর রেশমি তো এ ব্যাপারে আগে থেকে কিছু জানতো না। সুতরাং সে এগুলোই বিশ্বাস করেছে যা যা রাধা ওকে বলেছে। অর্থাৎ অ্যাক্সিডেন্টে রাধার মিসক্যারেজ হওয়ার পর থেকে রাধার ছোটবেলার ট্রমা ফিরে আসায় এসব কল্পনা করত রাধা। বাস্তবে রাধার কোনোই ছেলে মেয়ে নেই এবং ওর স্বামী শেখর জীবিত। এ পর্যায়ে ডক্টর রেশমি জিজ্ঞেস করে, তাহলে ওই পুতুলটা কিভাবে রাধার ঘরে আসছিল একা একা? ডক্টর রাজীব বলে, এইটাও রাধা নিজেই হয়তো বারবার করছিল। সবশেষে আমরা দেখতে পাই যে রাধাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে সবাই। রাধা এখন নিজেও সম্পূর্ণ সুস্থ হতে চায়, আর সবাই যথাসাধ্য চেষ্টা করছে ওকে সুস্থ করে তোলার। এদিকে রাধার মাও পূজা দেয় যেন রাধা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অর্থাৎ রাধাকে সুস্থ করতে এখানে বিজ্ঞান এবং বিশ্বাস দুটোই নেওয়া হয়েছে। এদিকে রাধার বাবা গ্রামে কল করে ওদের বাড়িটা খালি করে কাজ শুরু করে দেওয়ার জন্য। সেখানে আমরা দেখতে পাই সেই বাড়িটায় একজন মিস্ত্রি উপরের ওই রুমটাতে কাজ করতে ঢুকলে দেখতে পায় সেখানে সেই প্ল্যানচেটের গুটিগুলো পড়ে আছে, যেটা আমরা মুভির মাঝখানে দেখেছিলাম, কিন্তু গুটিতে কোন নামটা ওঠে সেটা জানতে পারিনি। শেষ সিনে দেখানো হয় সেই দিন এই গুটিগুলো চালার পর নাম উঠেছিল গাঙ্গু। তাহলে কি পুরো ব্যাপারটাই শুধুই রাধার কল্পনা, মানসিক রোগ, নাকি এখানে কিছুটা হলেও কোনো অপার্থিব জগতের এবং গাঙ্গুর কালো জাদুর ছায়া আছে? প্রশ্নটা ভিউয়ার্সদের উপরেই কিন্তু রয়ে গেল। সুতরাং দ্রুত কমেন্ট করে জানান আপনাদের মতামত কি। আজকের মুভিটি এই পর্যন্তই ছিল, আর এই দৃশ্যের সাথেই এই জারান নামের দারুণ সাইকোলজিক্যাল মারাঠি হরর থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়। তো এই ছিল আজকে একটি দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এখনই কমেন্ট করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে ফেলুন এখনই। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। Till then, don't forget to subscribe our channel and stay with us.